বিখ্যাত কবি রাহাত ইন্দুরির একটি কথা দিয়ে আজকে শুরু করতে হচ্ছে। কি কথা বলুন তো? नया किरदार आते जा रहा है मगर नाटक पुराना चल रहा है। आज এই বিষয় নিয়েই কথা বলা দরকার, তার কারণ এই যে লাইনটি বললাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহারের রাজনীতিতে। আজ বিহারের রাজনীতি নিয়ে কথা হবে, তার কারণ আপনারা জানেন ইতিমধ্যেই ইন্ডিয়া জোট থেকে বাইরে বেরিয়ে এনডিএর সঙ্গে হাত মিলিয়েছে নীতিশ কুমার। আর এই নিয়ে আলোচনা হবে আজ আগামী 1 ঘন্টায়, ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা। আর সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জন, অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখুন। তার আগে অঞ্জনের কিছু সাব প্রশ্ন আপনাদের কাছে দেখাবো। দেখুন, আমার প্রথম প্রশ্ন, ইন্ডিয়া জোটের প্রধান মুখ না করাতেই কি নীতিশ কুমারের শিবির বদল? আমার দ্বিতীয় প্রশ্ন, নীতিশের ইস্তফার পরেই বিহার বিধানমণ্ডলে সম্রাট চৌধুরীকে নেতা কেন? তৃতীয় প্রশ্ন, লোকসভা ভোটে ভরাডুবির ভয়েই কি পালা বদল নীতিশ কুমারের? আমার চতুর্থ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব, বিহারে নীতিশের ভোল বদলে কতটা দামি হয়ে উঠেছেন জিতেন রাম? আমার পঞ্চম প্রশ্ন, লোকসভা নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখার জন্যই কি শিবির বদল? আমার ষষ্ঠ এবং অন্তিম প্রশ্ন, কংগ্রেস কি তাদের বিধায়কদের ধরে রাখতে পারবে নাকি নীতিশের পথেই হাঁটবে কংগ্রেসের 19? আগামী 1 ঘন্টায় এই সব প্রশ্নেরই উত্তর নেওয়ার চেষ্টা করবো, কিন্তু তার আগে দেখাবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, হাই ভোল্টেজ রবিবার বিহারে রাতারাতি উল্টে গেল সরকার। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার, ভেঙে দিলেন মহাগঠবন্ধনের সরকার। আজই এনডিএতে যোগ দেন তিনি, বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতিশ কুমার ইস্তফা দেওয়ার পরেই তাকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কংগ্রেসের সভাপতি তথা ইন্ডিয়া জোটের চেয়ারপারসন মল্লিকার্জুন খার্গে বলেন, আমি জানতাম এটা হবে। আমাদের দেশে এরকম আয়ারাম গয়ারামের মতো অনেক লোক রয়েছে। लेकिन ये सूचना तो हमको बिहार के डिप्टी चीफ मिनिस्टर और लल्लू प्रसाद दोनों ने दिए थे और आज वो सच हुआ। ऐसे देश में तो बहुत से लोग हैं, आयाराम गयाराम बहुत लोग। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খার্গে বলেন, আগে আমরা একসঙ্গে লড়েছিলাম। যখন আমি লালুজি ও তেজস্বীর সঙ্গে কথা বলেছিলাম তখন ওরাও বলেছিলেন যে নীতিশ জোট ছেড়ে যাচ্ছে, যদি ওর থাকার হতো তাহলে থাকতেন, কিন্তু উনি যেতে চেয়েছেন। সেই কারণেই আমরা আগে থেকেই জানতাম ইন্ডিয়া জোটকে অটুট রাখতে আমরা যদি কিছু ভুল মানুষ কথা বলতাম তাহলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছতো। নীতিশের জোট ছাড়ার কথা আগে জানিয়েছিলেন লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদব। আজ এটা সত্যি হলো। দেশে আয়ারাম গয়ারামের মতো অনেক রয়েছেন। কংগ্রেস নেতা তারিক আনোয়ার নীতিশ কুমারকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, একজনকে বিয়ে আর অন্যজনের সঙ্গে সম্পর্কে জড়ানো এটা নীতিশ কুমারের অভ্যাসে পরিণত হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। नीतीश कुमार जी को मैं धन्यवाद देता हूं कि उन्होंने इस्तीफा दे दिया। उनकी जो भी मजबूरी रहे, लेकिन बिहार पेशोपेश में था। क्या फिर से बिहार को 1.5 साल में जंगल राज 2 की स्थिति आ गई थी? अगर लालू जी की सरकार तेजस्वी का ताजपोशी हो जाता तो बड़ी कठिनाई होती। मैं बिहार वासियों से इतना ही कहूंगा कि भारतीय जनता पार्टी 2005 तक
जंगल राज के खिलाफ लड़ाई लड़ते रहे और हम कुर्बानी देते रहे, और हमने उस समय भी अपने संगठन के बलबूते पर नीतीश कुमार को 2000 से ही मुख्यमंत्री, केवल इसलिए कि जंगल राज से मुक्ति मिले। मुझे अब एक ही चीज का है कि अब इन्होंने दे दिया है। मुझे डर लग रहा था, जिस तरह से प्रेशर पड़ रहा था लालू यादव का नीतीश कुमार जी के ऊपर तेजस्वी को ताजपोशी के लिए, तो फिर बिहार दोबारा जंगल राज में आ जाता। इससे मुक्ति मिली। अब भारतीय जनता पार्टी जंगल राज नहीं आने देगा, लालू जी की ताजपोशी नहीं होने देगी। অন্যদিকে নীতিশের এই সিদ্ধান্তকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ গিরিরাজ সিং। তিনি বলেন, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য নীতিশ কুমারকে ধন্যবাদ জানাই। নীতিশ কুমারের বাধ্যবাধকতাই হোক বা অন্য কিছু, বিগত 1.5 বছরে বিহারে যে দ্বিতীয় দফায় জঙ্গল রাজ শুরু হয়েছিল তাতে রাজ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। যদি তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীর পদে বসতেন তবে পরিস্থিতি আরো কঠিন হতো। আমার শুধু একটা বিষয় নিয়ে চিন্তা ছিল, লালু যাদব যেভাবে তেজস্বীকে গদিতে বসাতে নীতিশের ওপর চাপ সৃষ্টি করেছিলেন তাতে বিহারে আবার জঙ্গল রাজ শুরু হতো। এই চাপ থেকে মুক্ত হলো বিহার। राष्ट्रीय अध्यक्ष जी को बहुत बहुत धन्यवाद देता हूं कि जिस तरह से दिसंबर में परिस्थितियां बन रही थी, बिहार भी बंगाल के समान हो जाता, जहां हर आम इंसान, हर व्यक्ति को एक डर के साए में जीना पड़ता। माननीय प्रधानमंत्री जी ने यह निर्णय करके बिहार के हित में निर्णय किया है, और जो जंगल राज जो 1990 से 2005 का कार्यकाल था, जो जिसमें केवल और केवल अपराधियों की चलती थी, वह दोबारा नहीं हो, इसके लिए माननीय प्रधानमंत्री जी ने और राष्ट्रीय अध्यक्ष जी जो निर्णय किया, उसके लिए पूरी भारतीय जनता पार्टी की तरफ से हम लोग उनको बहुत बहुत धन्यवाद और आभार व्यक्त करते हैं, वरना बिहार भी बंगाल बन जाता। शपथ ग्रहण आज ही होने जा रहा है। वो अभी विधायक दल की बैठक हो रही है, तय हो जाएगा, तुरंत आप लोगों को सूचना मिल जाएगी, सब होना ही है। पार्टी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा जी भी आ रहे हैं पटना में, क्या शपथ ग्रहण समारोह में वो भी हिस्सा लेंगे और आप उनको रिसीव करने जा रहे हैं? शपथ का समय फाइनल हो जाने दीजिए, फिर आपको तुरंत बता देगा। বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল বলেন, বিহারের অবস্থা পশ্চিমবঙ্গের মতো হয়ে যেত। জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী মোদী এই সিদ্ধান্ত নিয়েছেন। 1990 থেকে 2005 সাল অবধি জঙ্গল রাজ চলেছিল, সেই পরিস্থিতি যাতে আবার সৃষ্টি না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের তরফে আমি প্রধানমন্ত্রী মোদী ও জেপি নাড্ডাকে ধন্যবাদ জানাচ্ছি। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর রাজ্য বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী বলেছেন, বিজেপি আমার জীবনের জন্য ঐতিহাসিক কাজ করেছে। সরকারের অংশ হওয়ার জন্য আইনসভা দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য এটি একটি আবেগময় মুহূর্ত। বিহারের উন্নয়নের জন্য এবং লালু প্রসাদ যাদবের সন্ত্রাসের অবসানের জন্য 2020 সালে আমরা যে জনাদেশ পেয়েছিলাম তা সফল হয়েছে। आदरणीय नरेंद्र मोदी जी, देश के गृह मंत्री आदरणीय अमित शाह जी और पार्टी के हमारे राष्ट्रीय अध्यक्ष आदरणीय जेपी नड्डा जी, और यहाँ पर हमारे 2 चुनाव प्रभारी के तौर पर नियुक्त हैं आदरणीय विनोद तावड़े जी और दीपक प्रकाश जी के नेतृत्व में बिहार में भारतीय जनता पार्टी का अध्यक्ष भी भारतीय जनता पार्टी ने हमें बनाया, विरोधी दल का नेता भी बनाया। ये मेरे लिए भावुक क्षण है कि आज सरकार में भी दायित्व, सरकार में काम करने के लिए भी विधानमंडल दल का नेता के तौर पर चयन किया। इसके लिए मैं देश के प्रधानमंत्री जी से लेकर पार्टी के राष्ट्रीय अध्यक्ष, सभी नेतागण और सभी माननीय विधायकों का मैं विशेष तौर पर धन्यवाद भी देता हूं कि बिहार के विकास के लिए और लालू प्रसाद जी के आतंक को समाप्त करने के लिए जो जनमत 2020 में हम लोगों को मिला था, उसको फिर से एनडीए के रूप में स्थापित करना और बिहार में जंगल राज नहीं बन सके, इसके लिए भारतीय जनता पार्टी के पास जब प्रस्ताव आया
आदरणीय नीतीश कुमार जी का और उनके दूत के तौर पर संजय झा जी यहाँ आए, हम लोगों को प्रस्ताव दिया तो हम लोगों ने समर्थन का निर्णय लिया और पार्टी का जो दायित्व है एक सामान्य कार्यकर्ता के तौर पर पार्टी को मजबूत करना और देश के यशस्वी प्रधानमंत्री जी के नेतृत्व में 2024 में 40 की 40 सीट जिताकर बिहार से देने का संकल्प भी हम लोगों ने लिया है। बहुत बहुत धन्यवाद। बिहारे जाते जंगलराज ना হয় নিশ্চিত করার জন্য নীতিশ কুমারের কাছ থেকে বিজেপি প্রস্তাব পায় এবং সঞ্জয় ঝা এখানে তার দূত হিসেবে আসেন। তখন আমরা সেই প্রস্তাবকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। বাড়তি কথা নয়, সরাসরি আলোচনায় আসবো। একেবারে আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয় অরিন্দম সরকার, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে আরও অনেকেই জুড়বেন, কিন্তু এখন আপাতত আপনাদের দুজনের সঙ্গে কথা বলবো। অরিন্দম বাবুর কাছে প্রশ্ন আসবার আগে জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু, মূলত প্রশান্ত কিশোর যাকে বলা হয় এক প্রকার রাজনীতির এক প্রকার সব সমীকরণ তিনি বুঝতে পারেন, সেই প্রশান্ত কিশোর বলছেন যে কোনো এক জায়গাতে নীতিশ কুমারের রাজনৈতিক কেরিয়ার এখানেই পোস্টপন্ড হয়ে যাবে। কি বলবেন সেই বিষয়ে? না দেখুন, প্রশান্ত কিশোর তো এখন আর শুধুমাত্র প্রশান্ত কিশোর ইলেকশন স্ট্র্যাটেজিস্ট বা ভোট কৌশলী নেই। উনি নিজের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম স্বরাজ দল বলে, জন স্বরাজ বলে একটা দল করেছেন এবং তার জন্য বিহারের গ্রামে গ্রামান্তরে চারিদিকে উনি ঘুরে বেড়াচ্ছেন এবং ওনার নিজস্ব একটা ভোট ব্যাংক তৈরির চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে এগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট থাকেই, কিন্তু সত্যি কথা বলতে গেলে বিহারের রাজনীতিতে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার এবং সংবিধান মেনেই হয়েছেন, অসাংবিধানিক ভাবে হয়নি। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে নীতিশ কুমার প্রত্যেকবার ঠিক সময় ঠিক সুইপটা করে, মানে ঠিক নৌকায় জাম্পটা করে, ঠিক সময় নির্বাচন করে এবং ঠিক সিদ্ধান্ত নিয়ে ঠিক নৌকায় যান বলেই আজকে তিনি নভেম্বরের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হলো এবং কন্টিনিউয়াস তিনি বিহারের মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন যে কোনো টার্ময়েল পরিস্থিতিতে। এটা কিন্তু নীতিশ কুমারের রাজনৈতিক বিচক্ষণতা। আপনারা বলতে পারেন পাল্টিবাজি, গিরগিটি, রং পরিবর্তন, দেখুন ইডিওলজি কারোরই নেই। কারণ এই যে আয়ারাম গয়ারামের শব্দটি আজকে খার্গে ইউজ করেছে, এটা অমিত শাহ ইউজ করেছিল যে নীতিশ কুমারের অনেক হয়েছে, এই আয়ারাম গয়ারামকে আর দলে জায়গা দেওয়া হবে না। কিন্তু আজকে নীতিশ কুমার কে কিন্তু আবার অমিত শাহই সাদরে বরণ করে নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী করালেন। তো রাজনৈতিক পটভূমিতে কোনো কিছুই স্থির নয় এবং রাজনৈতিক পটভূমিতে কোনো কিছুই অনিশ্চিত নয়। সেই জায়গা থেকে আজকে নীতিশ কুমার যেটা করেছেন তার তিনটে কারণ আছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতিতে সমস্ত আসনে প্রার্থী দেবে, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে জোট প্রায় ভাঙো ভাঙো। অরবিন্দ কেজরিওয়াল তিনিও বলেছেন বিহার দিল্লি এবং পাঞ্জাবে তিনিও একাই লড়বেন এবং বিহারে যেখানে জেডিইউ এবং আরজেডি এবং কংগ্রেসের মধ্যে সিট সমঝোতা হয়েছে সেই সিটটাকে যদি গুরুত্ব দিতে হয় জেডিইউ কে অর্থাৎ নীতিশ কুমারের দলকে, তাহলে বিহারের পরিপ্রেক্ষিতে কিন্তু কংগ্রেস এবং আরজেডি বেশি ক্ষমতাবান হবে এবং জেডিইউ কিন্তু অনেকটা ম্রিয়মান হয়ে যাবে এবং তার দলের ভবিষ্যৎ কিন্তু অনেকটা পাতালে চলে যাবে। সেখান থেকে যদি কংগ্রেসকে সিট দিতে না হয় এবং যে মেন প্রতিপক্ষ বিহারে জেডিইউর সেটা হচ্ছে আরজেডি, যে জন আন্দোলন থেকে জেপি প্রকাশের জয়প্রকাশ নারায়ণের যে জন আন্দোলন থেকে এরা উঠে এসছে, সেখানে আরজেডি এবং জেডিইউ কিন্তু মূল প্রতিপক্ষ বিহারের রাজনীতিতে। সেখানে আরজেডির সঙ্গে ঘর করার জন্য কিন্তু এদের যে ভোট ব্যাংক তাতে একটা আঘাত আসছিল এবং তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছিল যেটা হচ্ছে জাতিগত বিন্যাসের ভিত্তিতে যে জাতি জনগণনা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আরজেডির সমর্থকরাই মানে সেই জাতিভুক্ত জনগণনায় পরে যে রিপোর্ট এসছে তাদের বেশি সংরক্ষণ দিতে হবে এবং সেক্ষেত্রে যারা জেডিইউর সমর্থক অর্থাৎ নীতিশ কুমারের সমর্থক তারা কিন্তু প্রান্তিক সারিতে চলে যাবে এবং আরজেডি অনেকটা এগিয়ে আসবে যদি জাতিগত জনগণনার ভিত্তিতে
রিজার্ভেশন দিতে হয়। সেই জন্য তিনি সিঁদুরে নেট দেখেছেন যে কংগ্রেসকে আসন দিতে হবে, আরজেডি কে আসন দিতে হবে, দরকার নেই বিজেপির সঙ্গে একটা দলের সঙ্গে বোঝাপড়া করব, আর জাতিগত জনগণনায় আরজেডি কে বেশি প্রাধান্য দিয়ে আমি আমার দলের যে ভোট ব্যাংক তাকে অক্ষুণ্ণ না রেখে তাদের মধ্যে ফাটল ধরাতে চাই না। এবং কংগ্রেসের 3 রাজ্যে অর্থাৎ তাহলে জয়দেব বাবু এখানে এই ক্ষেত্রে কিন্তু জিতেন রামের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব তার মানে অস্বীকার করা যাচ্ছে না। কারোরই কৃতিত্ব এখানে অস্বীকার করা যাচ্ছে না, নীতিশ কুমারেরও কৃতিত্ব অস্বীকার করা যাচ্ছে না, রাহুল গান্ধী এবং আমাদের তেজস্বী যাদবেরও কৃতিত্ব অস্বীকার করা যাচ্ছে না। কারণ এই জোটটা ভেঙে যাওয়ার পেছনে কোথাও রাহুল গান্ধী, কোথাও আমাদের তেজস্বী যাদবেরও হাত রয়েছে পরোক্ষভাবে। কারণ হচ্ছে তারা যেভাবে জেডিইউর ওপর চেপে বসছিল, জেডিইউ এর নিজস্ব রাজনৈতিক অস্তিত্বটা বিপন্ন হচ্ছিল। জয়দেববাবু আপনার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে এবার অরিন্দম বাবুর সঙ্গে একটু কথা বলবো। অরিন্দম বাবু, মূলত এই রাজ্যে যা অবস্থা, এই রাজ্যে ইন্ডিয়া জোটের যা অবস্থা, সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে ফেলেছে যে একলা চলো নীতিতেই তিনি বিশ্বাসী থাকবেন এবং একলা চলো নীতিতেই তিনি অটল রয়েছেন। প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ আগে থেকে লেখা ছিল, এটাই যদি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ হচ্ছিল, তাহলে এত বৈঠকের অর্থ কি দাঁড়ালো অরিন্দম বাবু? অরিন্দম বাবুর কথা শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে অরিন্দম বাবু বলুন। আচ্ছা, আজকের দিনে হয়তো বিজেপির একটু আনন্দ পাওয়ার কারণ থাকতে পারে যে ইন্ডিয়া জোটের যিনি নিজেকে কারিগর বলে এতদিন ধরে বলে এসেছিলেন নীতিশ কুমার, যিনি ভারতবর্ষের রাজনীতিতে কয়েকজন এরকম যারা অপরচুনিস্ট লিডার আছে, যারা নিজেদের নীতি এটাকে বিসর্জন দিয়ে রাজনীতি করেন, তার মধ্যে অন্যতম এই নীতিশ কুমার। এটা রাজনৈতিক মহলের সমস্ত দলের লোকরাই জানে এবং আপনারা জানেন আজকে অরিন্দমবাবু আপনার সঙ্গে আসবো, এই আলোচনায় ফিরবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে গিয়েছেন মাননীয় গোপাল চন্দ্র রায়, ত্রিপুরার কংগ্রেস এমএলএ। গোপালবাবু, আপনাকেও স্বাগত ট্রাইব টিভিতে। মূলত যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা আপনাকে ওয়ান লাইনারে বলার চেষ্টা করব। নীতিশ কুমার ইতিমধ্যেই পালাবদল করে ফেলেছেন, ইন্ডিয়া জোট ছেড়ে একেবারে এনডিএ এর সঙ্গে হাত মিলিয়ে ফেলেছে, সেই বিষয় নিয়ে আলোচনা আসছিলাম। গোপালবাবু আপনার কাছে আসবো, তার আগে অরিন্দমবাবুর সঙ্গে কথা বলছিলাম। অরিন্দমবাবু আপনি কন্টিনিউ করুন। যে কথা বলছিলাম যে যেই নীতিশ কুমার নীতি আদর্শের কোনো ধার ধারে না, সে আজকের দিনে আবার পুনরায় ইন্ডিয়া জোটকে পরিত্যাগ করে এনডিএতে যোগ দিয়ে। নীতিশবাবু নীতি আদর্শের কথা ভাবেন না, তাহলে ওনার নামের মধ্যেই তো রয়েছে নীতি। আর সেই নীতিটাই তো এখন অনীতিতে পৌঁছে গেছে। আপনারা জানেন বারংবার তার এই ধরনের রাজনীতি। কিছুদিন আগেই আপনারা জানেন উনি এনডিএরই শরিক ছিলেন, অথচ বিহারের রাজনৈতিক ক্ষমতা নিজের হাতে রাখবার জন্য তিনি আরজেডির সাথে যুক্ত হয়ে 1.5 বছর ধরে প্রায় এখানে গভর্নমেন্ট তিনি চালিয়েছেন। আজকের দিনে তিনি হয়তো মনে করেছেন যে বিজেপির সাথে থাকা এই মুহূর্তে তার জন্য সুবিধাজনক, কিন্তু আগামী দিনে যে এই ধরনের পাল্টিবাজ নেতা, সেই পাল্টিবাজ নেতা সময় মতো আবার পাল্টি দেবেন না এরকম কোনো গ্যারান্টি কিন্তু কোথাও নেই। অতএব সেক্ষেত্রে যে নীতিশ কুমারের মতো লোক আগামী দিনে ইন্ডিয়া জোটের পোস্টপোল ইয়েতে আবার যোগদান দেবে না, এটা ধরে নেওয়া খুব ভুল এবং মূর্খামি হবে। তার সাথে সাথে যেটা বলছিলেন, আমাদের দল তৃণমূল কংগ্রেসের অ্যালায়েন্স কোনোদিনই নয়। এখানে একটা বৃহৎ স্বার্থে ভারতবর্ষের মাটিতে একটা ধর্মনিরপেক্ষ জোট তৈরি করার অরিন্দমবাবু, কিন্তু আচার্য প্রমোদ কৃষ্ণন কিন্তু একেবারে ভিন্ন কথা বলছেন। তিনি বলছেন যে নীতিশ কুমার অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোট থেকে কেন তিনি বেরিয়ে গেলেন, এটা একটু আত্মসমালোচনা করা প্রয়োজন। নিশ্চয়ই এটা ইন্ডিয়া জোটের যারা মূল বাকিরা রয়েছেন তারা সেটা নিয়ে আলোচনা করবেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিশ্চয়ই কোনো সুযোগের সন্ধানে সবসময় নীতিশ কুমার রাজনীতি করে এসেছে। নিশ্চয়ই তার কোনো সুযোগে এবং অপরচুনিটিতে আঘাত লেগেছে বলে তিনি সরে এসেছেন। আগামী দিনে যে তিনি আবার বিজেপিকে পরিত্যাগ করে ইন্ডিয়ার সাথে যুক্ত হবে না, এই কথা কেউ বলতে পারে না এবং এই কথা
যদি বিজেপি তখন কি আপনারা ফিরিয়ে নেবেন? আজকালকার দিনে দেশের যে রাজনীতি হয়েছে ইফস অ্যান্ড বাটস এর রাজনীতি, যে রাজনীতির প্রতিষ্ঠাতা হচ্ছে বিজেপি, যারা আজকে বিভিন্ন সময় অর্থ এবং ক্ষমতার লোভ দেখিয়ে বিভিন্ন দলের নেতা নেত্রীকে পাল্টি মারতে তাদেরকে এনকারেজ করছে। এই ধরনের সময় নিশ্চিতভাবে একটা সময় আসবে, পোস্ট পোল যে ইলেকশনের পরে 24-এর ইলেকশনের পরে, তারপরে সমীকরণ আবার নতুন ভাবে যে তৈরি হবে না এই কথা কেউ বলতে পারে না। আমাদের দল তৃণমূল কংগ্রেস একটা বৃহৎ স্বার্থে একটা দেশের বুকে ধর্মনিরপেক্ষ মুক্তির দ্বারা দেশকে পরিচালনা করবার উদ্দেশ্যে একটি জোটের মধ্যে ছিল। সেটা কখনোই কংগ্রেসের অ্যালায়েন্স নয়, এটা বৃহৎ স্বার্থে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভারতের ক্ষমতাচ্যুত করবার উদ্দেশ্যে তিনি এই জোটের সামিল হয়েছিলেন। এবং আমাদের নেত্রী এখনো বলছেন যে এই জোটের বাইরে এখনো আমরা নেই। এই জোট আগামী দিনে জোটের যদি এরকম কোন জায়গায় পৌঁছায় যেখানে থেকে বিজেপির সাথে লড়াই করার মতো বিষয় থাকে, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জোটে আছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা একাই বিজেপিকে পরাস্ত করতে সক্ষম। বেশ বেশ অরিন্দম বাবু, আপনারা একাই হচ্ছে বিজেপিকে পরাস্ত করতে সক্ষম, আপনারা এটাই বলছেন। একেবারে এই প্রসঙ্গ নিয়ে গোপাল চন্দ্র বাবুর কাছে যাব। গোপাল বাবু, আপনি তো দেখতে পাচ্ছেন একজন তৃণমূল সমর্থক, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে তৃণমূল সমর্থক বলছে যে কংগ্রেসে অ্যালায়েন্স নয়, এটা আসলে একটা ইন্ডিয়া অ্যালায়েন্স ছিল, বৃহৎ স্বার্থে ছিল এবং বিজেপিকে সরানোর উদ্দেশ্য ছিল। তাহলে কি আপনাদের মনে হয় যে আপনাদের জন্যই আজকে সব আঞ্চলিক দলগুলো আপনাদের থেকে সরে যাচ্ছে? এই আত্মসমালোচনাগুলো কি আপনারা করছেন? এটা কি আমাকে বলছে? হ্যাঁ, না, গোপাল বাবুকে বলছি, গোপাল বাবুকে। দেখুন, আমাদের যে কোনো সিদ্ধান্ত হাইকমান্ড নিয়ে থাকে। আমি এই ব্যাপারে গোপাল বাবু একটু লাউড বললে সুবিধা হতো। হ্যাঁ, একটু লাউড বললে সুবিধা হতো, একটু জোরে বলুন। আমাদের যে কোনো সিদ্ধান্ত আমাদের কংগ্রেস হাইকমান্ড নিয়ে থাকেন। এখন যে ইন্ডিয়া অ্যালায়েন্স, ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই অল দ্য পার্টিস, এবং নীতিশ কুমারও ছিলেন। আজকে তো উনি পাল্টে গেলেন। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফিফথ টাইম উনি পাল্টালেন। শুনতে পাচ্ছেন? একদম শোনা যাচ্ছে, আপনি বলুন, কন্টিনিউ করুন। হ্যাঁ, কিন্তু যেটা বলা হচ্ছে যে কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করে 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কাণ্ডারি ছিল কংগ্রেস। বেশ বেশ গোপাল বাবু, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, যে বিষয় নিয়ে আলোচনা করছি আমরা, সত্যিই কি এটা স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ করে জনতা জনার্দনের কাছে? আর তাছাড়াও আরও একটা বিষয় যেটা আসে যে 2024 লোকসভা নির্বাচনের আগে এই যে বারবার পালাবদল হচ্ছে, তাহলে কি ইন্ডিয়া জোটের ওপর সত্যি সত্যি আর ভরসা রাখতে পারবে জনতা জনার্দন? কি মনে করেন আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে? দেখুন, ইন্ডিয়া জোট যখন হয়েছিল তখন প্রথমে যেটা ধারণা করা হয়েছিল যে কংগ্রেসের হাতে ব্যাটন থাকবে, কারণ কংগ্রেস সারা ভারতবর্ষে 200-র ওপর আসনে এককভাবে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে এবং বিজেপিকে পর্যদস্তু করবে। কিন্তু আমরা দেখলাম রাজস্থান, ছত্তিশগড় এবং ওনাদের সরকার থাকা ছত্তিশগড় এবং রাজস্থান দুটো জায়গাতেই বিজেপি চূড়ান্তভাবে পর্যদস্তু হলো এবং মধ্যপ্রদেশে মুখ থুবড়ে পড়লো। শুধুমাত্র তেলেঙ্গানাটা কিন্তু বিজেপিকে হারিয়ে পায়নি, কিন্তু বাকি 3টে হিন্দি বলয়ের রাজ্যে কিন্তু বিজেপির কাছে প্রায় আত্মসমর্পণ করে দিয়ে কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন করে দিল তাদের অস্তিত্ব হিন্দি বলয়ে রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একটা স্পেসিফিক শব্দ ব্যবহার করলেন জয়দেব বাবু, আত্মসমর্পণ। আত্মসমর্পণ বলতে কি বলতে চাইলেন? দেখুন, কংগ্রেস বুঝতে হবে যে বিজেপি প্লেটে করে সাজিয়ে জিতটা তাদের কাছে পৌঁছে দেবে না, তাদেরকে বিজেপিকে হারিয়ে জিততে হবে। যেরকম ভাবে পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গলার শিরা ফুলিয়ে বলেছিল আপকি বার 200 পার, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রুখে দিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ৭৭-এ তাদের গ্যারেজ করে প্যাকেট করে দিয়েছে। বিজেপির সব রকম চক্রান্তকে ভেস্তে দিয়ে কিন্তু তারা পশ্চিমবঙ্গে আবার ক্ষমতায় তৃতীয়বারের জন্য এসেছে। তার মানে ক্ষমতা ধরে রাখতে গেলে পরিপক্কতা লাগে। ওই আঞ্চলিক নেতাদের ওপর ভরসা করে জিতলে ভালো, না জিতলে আরো ভালো, এই মানসিকতা কংগ্রেসকে ত্যাগ করতে হবে। কমলনাথের ওপর মধ্যপ্রদেশ ছেড়ে দেওয়ার জন্য, ভূপেশ বাঘেলের ওপরে ছত্তিশগড় ছেড়ে দেওয়ার জন্য এবং রাজস্থানে অশোক গেহলতের ওপর ছেড়ে দেওয়ার জন্যই আজকে পর্যদস্তু হয়েছে। কারণ যেখানে বিজেপি সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বরা প্রার্থী হয়েছে, সেখানে কংগ্রেসের কোন কেন্দ্রীয় নেতৃত্ব ওখানে প্রার্থী হয়নি। ইভেন রাহুল গান্ধী মাটি কামড়ে পড়েছিল না, ওনারা আটকাতে পারেনি বিজেপিকে। বিজেপি বারবার কিস্তিমাত করছে কংগ্রেসকে এবং কংগ্রেস নয় বিজেপিকে আটকাতে পারেনি মানা গেল, কিন্তু বাংলায় একেবারে কংগ্রেসকে আটকাচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলায় কংগ্রেস আবার আছে নাকি? বাংলায় আবার কংগ্রেস কোথায় আছে? বাংলায় কংগ্রেস বলে কিছু নেই। কংগ্রেসের শুধু ওই মুখপাত্র আছে, আর ওই বঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটিটা রয়েছে, ওই বঙ্গভবন রয়েছে, আর কয়েকটা বিচ্ছিন্ন কংগ্রেস সমর্থক রয়েছে। পশ্চিমবঙ্গে কংগ্রেস বলে কিছু নেই, সিপিএম বলে যাচ্ছিল। স্পেসিফিক আমি বলতে চাইছি, এই যে ভারত জোড়ো ন্যায়যাত্রার কথা বলছি আমি, সেই ন্যায়যাত্রাকে এক প্রকার আটকে দেওয়া হচ্ছে এই বাংলাতে। কোচবিহারে আটকে দেওয়া হয়েছে ভারত জোড়ো ন্যায়যাত্রা, এবং তারপরে দিল্লিতে তিনি চলে গিয়েছিলেন, আবারও ফিরে এসেছেন, জলপাইগুড়িতে আজ সভা করলেন, শিলিগুড়িতেও তিনি একেবারে ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে বেরিয়েছিলেন রাহুল গান্ধী। আমি সেই কথা বলছি। হ্যাঁ, তা আটকাবে না তো কি করবে? আপনি বলছেন ইন্ডিয়া জোট, কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, আর এদিকে প্রদেশ কংগ্রেসের যারা মুখপাত্র তারা বলছে আমরা সন্দেশখালী, হাঁসখালী, পশ্চিমবঙ্গের নির্যাতন নিয়ে আমরা সুর চড়াবো। তাহলে একটা রাজ্য সরকার হয়ে কি কংগ্রেসকে প্লেটে সাজিয়ে খাবার তুলে দেবে? আর কংগ্রেস কি জানিয়েছে আমাদের ইন্ডিয়া জোটের যখন শরিক মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে রাজ্যে রাহুল গান্ধী আসতো এবং একই মঞ্চে রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারতো, তাহলে ইন্ডিয়া জোটের রূপটা আরো স্ট্রং হতো এবং ইন্ডিয়া জোটটা আরো ঐক্যবদ্ধ হতো। যে হ্যাঁ, পশ্চিমবঙ্গে জয়দেববাবু তার মানে আপনি বলতে চাইছেন, জয়দেববাবু তার মানে আপনি বলতে চাইছেন যে এক প্রকার রাহুল গান্ধী নিজেকে প্রজেক্ট করতে চাইছে। রাহুল গান্ধী নিজেকে প্রজেক্ট করতে চাইছে না। প্রথম কথা হচ্ছে হাইকমান্ড একটা ভাবে, হাইকমান্ডের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে কংগ্রেস নেতা এবং পশ্চিমবঙ্গের যে নেতৃত্ব এরা ভুল বোঝাচ্ছে রাহুল গান্ধীকে। কারণ হাইকমান্ড বারবার বলছে, খারগেজি বারবার চিঠি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা চায় মমতা বন্দ্যোপাধ্যায় জোটে থাকুক, কিন্তু এই অধীর রঞ্জন চৌধুরী এবং বাকি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসকে বাধ্য করছে যে শীর্ষ নেতৃত্বকে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে কথা বলার জন্য, এবং সেক্ষেত্রে বাধ্য হয়ে এক প্রকার রাহুল গান্ধীকে তাদের দলীয় নেতৃত্বের কথা মেনে নিতে হচ্ছে এবং মমতার বিরোধিতা করতে হচ্ছে এবং মমতাকে ছাড়া তাকে একা সভা করতে হচ্ছে। এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? জাতীয় কংগ্রেস তো এখনো পর্যন্ত বলে যাচ্ছে, একেবারে জয়রাম রমেশ এখনো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ইম্পর্টেন্ট ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য। তাহলে জাতীয় কংগ্রেস, জয়দেববাবু আমি বলছি যে জাতীয় কংগ্রেস কিন্তু এটা মেনে নিচ্ছে না। যদি সত্যি কথা আপনি বলছেন যে প্রদেশ কংগ্রেসের কেউ বলছে, প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে রাজ্য কংগ্রেস বলছে, কিন্তু জাতীয় কংগ্রেস সেটা মেনে নিচ্ছে না। প্রশ্নটা হচ্ছে এই রাজ্যে দুর্নীতি নিয়ে যে কথা বারবার তারা তুলছে রাজ্য কংগ্রেস, এই একই জিনিস নীতিশ কুমারের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি প্রদান করছে যে তিনি কোনো রকম দুর্নীতিপরায়ণ লোকেদের সঙ্গে যুক্ত হবেন না। লালু প্রসাদ যাদব যিনি কিনা একেবারে এক্সাম্পল হিসেবে সেট করা যায়। সেই ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস দুটোর মধ্যে তো সিমিলারিটি কিছু থাকতে হবে। কোন জায়গায় সিমিলারিটিটা থাকছে? ন্যারেটিভটা কি, এক্সাক্ট ন্যারেটিভটা কোথায় প্রকাশ পাচ্ছে, সেখানেই তো সব থেকে বড় প্রশ্ন। প্রদেশ কংগ্রেসের পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব নেই। তারা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা ক্রমাগত করে যাচ্ছে এবং ক্রমশ সুর চড়াচ্ছে। যেখানে জাতীয় নেতৃত্বের কোনো বাধ্যবাধকতা নেই, তারা চাইছে দিল্লির মসনদ পেতে গেলে 42টা আসন তাদের দরকার পশ্চিমবঙ্গ থেকে, এবং কেন্দ্রীয় নেতৃত্ব জানে যে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী গোসা ধরে বসে আছেন, গো ধরে বসে আছেন, আমাকে 8টা সিট দিতে হবে। তৃণমূল কংগ্রেস তো 2টো সিট ছেড়ে দিয়েছিল, ওনার বহরমপুর মুর্শিদাবাদ মালদা তো ছেড়ে দিয়েছে ওনাকে, কিন্তু ওনার আরো 8টা সিট দরকার।
যেখানে উনি পর্যদস্ত হবেন, বা তৃণমূল কংগ্রেসের ওপর ভর করে পশ্চিমবঙ্গে ওনাদের অস্তিত্ব বাড়িয়ে নিয়ে 6-7টা সিট উনি পশ্চিমবঙ্গ থেকে নিয়ে যেতে চাইছেন, সেটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেস শাসক দল পশ্চিমবঙ্গে, তারা তো চাইবে 42-42টাই তারা পাক, কিন্তু তার মধ্যেও তারা সৌজন্য দেখিয়ে 2টো আসন ছেড়ে দিচ্ছিল। অধীর রঞ্জন চৌধুরী যদি 6-7টা আসনের গো ধরে না বসে থাকতেন, তাহলে কিন্তু আজকের এই সংকটটা তৈরি হতো না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হতো না যে আমরা একলা চলো নীতিতে আমরা 42টা আসনে একলাই লড়াই করব। কারণ এখন বিধানসভা নির্বাচন নেই, এখন শুধুমাত্র লোকসভার দিকে পাখির চোখ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীর না শানিয়ে বিজেপির বিরুদ্ধে তীর শানাতো, এবং যদি তাদের সত্যিকারের সদিচ্ছা থাকতো যে তারা বিজেপিকে হাঁটাবে, বিজেপি মুক্ত ভারত করবে, মোদীর অপশাসন থেকে ভারতবর্ষকে বাঁচাবে, তাহলে তৃণমূল কংগ্রেসকে সিপিআইএম এর এবং কংগ্রেসের সমর্থন করা উচিত। কারণ আমরা জানি 213টা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে একমাত্র সিপিএম এবং কংগ্রেস 0 আসন পেয়েছে। তাহলে 0 আসন পেয়ে কটা লোকসভা পাওয়া যায়? 7টা বিধানসভা। আসবো আপনাদের কাছে, অরিন্দম বাবুর কাছেও আসবো, গোপাল বাবুর কাছেও আসবো, কিন্তু তার আগে জয়রাম রমেশ কি বলেছেন একবার শোনাবো, শুনুন। भारत जोड़ो न्याय यात्रा पर इसका कोई असर नहीं होगा। इंडिया ग्रुप और भी मजबूत होगा, ममता बनर्जी जी ने भी खुद कहा है, तो इससे और भी नाराजगी होगी लोगों में। और मैं समझता हूं बिहार की जनता नीतीश कुमार जी को और बीजेपी को सही सबक सिखाएगी जब चुनाव का वक्त आएगा। और बार बार मैं एक बार और कहूंगा, ये सिर्फ चुनावी मुकाबला नहीं है, ये भारत जोड़ो न्याय यात्रा एक वैचारिक यात्रा है। हम बीजेपी और आरएसएस के विचार और विचारधारा से लड़ रहे हैं, उसमें ममता जी भी एक है, वो हमारा साथ दे रही हैं और हम उनका साथ दे रहे हैं। मैं नहीं समझता हूं, हाँ ये बिल्कुल सही है कि 1-2 दिन के लिए हेडलाइन होगा, अच्छा नहीं दिखता है कि 23 जून को नीतीश कुमार जी ने पहली बैठक बुलाई थी 18 पार्टियों की पटना में। इंडिया गठबंधन की पहली बैठक नीतीश जी ने बुलाई थी 23 जून को। बाद में 17 और 18 जुलाई को बेंगलुरु में हुआ, बाद में 31 अगस्त और 1 सितंबर को मुंबई में हुआ, और तीनों मीटिंग में नीतीश कुमार जी शामिल थे। पर जैसा कि मैंने कहा, नीतीश कुमार जी गिरगिटों को ঠিক এখানেই, ঠিক এই জায়গাটাতেই জয়রাম রমেশ এবং আচার্য প্রমোদ কৃষ্ণমের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। আলোচনায় ফিরবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, কোথাও যাবে না, সঙ্গে থাকুন, ট্রাইব টিভি দেখতে থাকুন। ফিরে এলাম বিরতির পরে। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, একেবারে ইন্ডিয়াকে গুড বাই, এনডিএতে যোগদান নীতিশের, আর এই বিষয় নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে। তার কারণ ক্রমশ ইন্ডিয়া জোটের এই যে জট রয়েই যাচ্ছে এবং থেকেই যাচ্ছে এই জট, এবং এই জটকে ঘিরেই কিন্তু নানাবিধ প্রশ্ন উঠছে। আলোচনায় ফিরবো, একেবারে রয়েছেন আমাদের সঙ্গে জয়দেববাবু। জয়দেববাবু, আপনার সঙ্গে আলোচনায় আসবো, কিন্তু তার আগে গোপালবাবুর কাছে আসবো। গোপালবাবু, যেখানে একেবারে জয়রাম রমেশ বলছে যে নীতিশ কুমার বেরিয়ে গেলে ইন্ডিয়া জোটে কোনো রকম প্রভাব পড়বে না, সেখানে আচার্য প্রমোদ কৃষ্ণম বলছে যে এবার সময় অন্তত নিজেদের আত্মসমালোচনা করার। নীতিশবাবু অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ, তিনি বেরিয়ে গেলেন, মানে এবার অন্তত ভাবার সময় এসছে, কি বলবেন? নীতিশবাবু তো এই প্রথম যায়, নীতিশবাবু তো 5 বার পাল্টি খেয়েছে। নীতিশবাবুর মুখ্যমন্ত্রীতে বিহারের কি ডেভেলপমেন্ট, এখন বক্তব্য হলো কি বলছেন? জঙ্গল রাজ শেষ হয়েছে সবাই বলছেন, আপনারাই এতদিন বলছিলেন জঙ্গল রাজ শেষ করতে গেলে নীতিশ কুমারকে লাগবে এবং বিজেপিকে সরাতে হবে। এখন যেই সরে গেলেন তখনই আপনারা উল্টে দিচ্ছেন কথা। যে কোনো রিজনাল পার্টি যদি যোগদান করে তাহলে এনডিএটা একটু মজবুত হবে, নো ডাউট। কিন্তু এটা তো ঠিক নয় যে কংগ্রেসকে বাদ দিয়ে ইন্ডিয়া জোট স্ট্যাগন্যান্ট হবে, এটা তো কেউ বলবে না। কংগ্রেস ইজ রিকোয়ার্ড to bring down the BJP from power. Congress is required.
কংগ্রেস ইজ রিকোয়ার্ড মানছি, কিন্তু আপনারা যেই আঞ্চলিক দলদেরকে সাপোর্ট নিয়ে তারপর এগোচ্ছিলেন, সেই ক্ষেত্রে আপনাদের থেকে আঞ্চলিক দলগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের মনে হয় না যে আত্মসমালোচনা সত্যিই প্রয়োজন ছিল এবং এই আঞ্চলিক দলগুলোর কোন জায়গাতে সমস্যা সেগুলো বোঝা দরকার? কোন দল যদি বিজেপির ফাঁদে পড়ে, বিজেপি যদি তারা কোনো দলকে ট্যাপ করে বা কোনো দলকে ভাঙিয়ে নেয়, এটা বিজেপির তো এটা ফর্মুলাই। আপনি অপারেশন লোটাসের কথা বলছেন ঠিকই, কিন্তু প্রশ্ন হচ্ছে গোপালবাবু যে বারবার এই যুক্তি দিয়ে আর কতদিন? লোকসভা নির্বাচন তো চলে এলো, এখন তো আর এই যুক্তি দিয়ে সবকিছু খাটে না। ইউ ক্যানট ডিনাই যে নীতিশ কুমার দিস ইজ দ্য 5th টাইম উনি বিজেপির সঙ্গে ছিলেন, আবারও আরজেডির সঙ্গে এসছেন, আগেও উনি বিজেপির সঙ্গে ছিলেন। উনি যে কখন কোথায় যাবেন কেউ বলতে পারেন, নোবডি ক্যান সে। তো আপনারা যখন জানতেন যে নীতিশ কুমারকে নিয়ে কোনো রকম ভরসা নেই, তাহলে সেই ব্যক্তিটাকে নিয়ে কেন আপনারা ইন্ডিয়া জোট তৈরি করার চেষ্টা করেছিলেন? এবং অদ্ভুতভাবে বিহারের পাটনাতে প্রথম এই ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকটাও হয়েছিল। আমি আপনাকে বলি, একটা অশুভ শক্তিকে সরাতে গেলে সবাইকে একত্রিত হতে হবে। অল দ্য পার্টি শুড বি ইউনাইটেড। দ্যাট ইজ ওয়াই আমরা নীতিশ কুমারের ডাকে আমরা বিহারে আমাদের পার্টি বসেছি। এটা আমরা ভেবেছিলাম যে সবাই মিলে আমরা বিজেপিকে ক্ষমতাচ্যুত করব, সেটা হয়নি। মানে আপনারা তাহলে বিশ্বাস করে নিলেন যে বিজেপিকে আপনারা সরাতে পারবেন না? কে বলেছে? এই তো আপনি। মানে নীতিশ কুমার না থাকলে যে হবে না, ইউপিএ গভর্নমেন্ট কি করে হয়েছিল? আমরা 10 বছর ছিলাম। উই আর 10 years in power. না, আমাকে একটা জিনিস আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করবো, তারপর অরিন্দম বাবুর কাছে যাব। এই মতো অবস্থাতে গোপালবাবু, আপনি কি এটা বিশ্বাস করেন যে যেইভাবে আঞ্চলিক দলগুলো আপনাদেরকে একেবারে আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা সত্যি 2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে ডিফেন্ড করতে পারবেন? বলছেন অনলি নীতিশ কুমার, বাকিরা তো এখনো আলোচনায় আছে। আপনি হয়তো জানবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে ফেলেছেন যে তিনি একলা চলো নীতিতে বিশ্বাস করেন। আপনি হয়তো ইন্ডিয়া জোটের কথাটা ভাবছেন, সেটা আকাশ কুসুম স্বপ্ন হয়ে যাচ্ছে না তো? না, দেখুন, পলিটিক্স মনে রাখবেন, নাথিং ইজ ইম্পসিবল। কালকে মমতা ব্যানার্জি কি বলবেন সেটা আজকে তো বলতে পারেন না। আশ্চর্য, মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে ফেলেছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক আগে একবার বলেছেন, আবার তো বলেছেন যে না আমরা কথা বলবো। উনি বলেছেন আমরা ভোটে, লোকসভা ভোটে আমরা একাই লড়তে সক্ষম এবং আমরা একাই লড়বো, কিন্তু তার মানে এটা নয় যে আমরা ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসেছি। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অবধি বলেননি এবং আমরা যথেষ্ট বিজেপিকে চ্যালেঞ্জ করে তাদেরকে হারিয়ে এখান থেকে আবার দিল্লিতে পগার পার করে দেওয়ার জন্য। সেটা তার ইতিহাস, তার সাক্ষী। যদি কংগ্রেস এবং সিপিএম একত্রিত ভাবে গত লোকসভা নির্বাচনে বিজেপির সুবিধা করে না দিত, তাহলে নিশ্চিতভাবে আজকে যে 18টা সিট পশ্চিমবঙ্গের বুকে বিজেপি, তার দয়াও কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর। তারা যদি তাদের ভোটটা ট্রান্সফার না করতো বিজেপিকে, তাহলে কিন্তু আমরা আরো অনেক বেশি সিট পেতে পারতাম। এটাও কিন্তু আজকে কংগ্রেস এবং সিপিএম এর যে আশীর্বাদ, সেই আশীর্বাদে পশ্চিমবঙ্গের বুকে যে কটি সিট, 18টি সিট বিজেপি পেয়েছে, সেটা কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর নেতৃত্বের এই ভুল নীতি এবং শুধুমাত্র অরিন্দমবাবু, আপনার কথা প্রসঙ্গে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে আপনাকে। আসবো গোপালবাবু, আপনার কাছেও আসবো। সুযোগ দেবো, কিন্তু অরিন্দম বাবুকে তার আগে একটা প্রশ্ন করতে চাইছি। অরিন্দম বাবু, আপনি বলছেন কংগ্রেস এবং সিপিএম এর আশীর্বাদ, আপনি নিশ্চয়ই এটাও এবার বলবেন যে 2024 লোকসভা নির্বাচনে এই যে একলা চলো নীতি আবিষ্কার করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাহলে পরবর্তীকালে যে আবারও এই 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেস আর সিপিএম এর আশীর্বাদ পড়বে না, এটা কি অস্বীকার করতে পারেন?
সেই আশীর্বাদ থাকলেও তার জন্যই তো আমরা আগে থেকেই সতর্ক আমাদের হতে হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখবেন নীতিশ কুমারের ক্ষেত্রে তিনি যথেষ্ট সতর্ক ছিলেন জন্যই যখন ইন্ডিয়া জোটে নীতিশ কুমারকে মুখ করবার কথা চলছিল সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, নীতিশ কুমারের মতো এরকম যিনি ফ্লেক্সিবল একজন মানুষ যে কোনো সময় নীতি পরিবর্তন করতে পারে, সেরকম একজন মানুষকে কখনোই জোটের বুক বা সামনে রাখা উচিত না। তাহলে কি অনির্বাণ বাবু আপনি এটা মেনে নিচ্ছেন যে এই ইন্ডিয়া জোট থেকে নীতিশ কুমারের সরে আসার পেছনে আরো বড় একটা নেপথ্যে কারণ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমার প্রশ্ন? শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে আপনার কথা প্রসঙ্গে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে তাহলে কি আপনি মেনে নিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেপথ্যে কারণ রয়েছে নীতিশ কুমারের ইন্ডিয়া জোট থেকে সরে আসবার কারণে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপথ্যে না, মমতা বন্দ্যোপাধ্যায় এটা আগেই প্রেডিক্ট করতে পেরেছিলেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কি নেপথ্যে কাজ করেছে, অভিজ্ঞ নেতা, যে তিনি যে কোনো সময় নীতিশ কুমার একটা যে তৈরি হওয়া জোট সেটাকে একটা বাজে জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে। এবং নীতিশ কুমারের সেই ইতিহাস আছে যে নীতিশ কুমার নিজের এই চুগলামু এবং দল পরিবর্তনের নীতি সেটা যে কোনো একটা জোটকে আজকে যেরকম বিভ্রান্তির মুখে ফেলেছে, আজকে যেরকম এই নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা নীতিশ কুমার করে দিতে পারেন। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নীতিশ কুমারকে সামনে আনার পরামর্শ দিয়েছিলেন এবং খার্গেজিকে তিনি সামনে আনার জন্য কংগ্রেসকে বলেছিলেন। এটা তার রাজনৈতিক দূরদৃষ্টিতা এবং সেই রাজনৈতিক দূরদৃষ্টিতা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ইলেকশনের অনেক আগেই তিনি ঘোষণা করে দিয়েছেন যে আমরা একলা চলো নীতিতে বিশ্বাসী এই মুহূর্তে লোকসভায়। কেননা কংগ্রেসের যে নেতৃত্বদের যে হাবভাব, যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, যে তাদের বক্তব্য, যেভাবে তারা সব জায়গায় কংগ্রেস এবং সিপিএম একই সাথে বিজেপিকে মনে হয় এগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের মূল শত্রু মনে হচ্ছে লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস। তো সেই জায়গা থেকে আজকে আমার মনে হচ্ছে যে কেন্দ্রীয় কংগ্রেস পার্টির কোনো নিয়ন্ত্রণই এই রাজ্যের দলগুলোর উপরে নেই। থাকলে পারো তারা এইখানকার পরিস্থিতি রাজ্যগুলিতে সেখানে কংগ্রেসের কতটা ক্ষমতা আছে, কংগ্রেস কটা সিটে লড়ার মতো ক্ষমতা রাখে, কটা সিটে জেতার মতো ক্ষমতা রাখে, সে সম্বন্ধে সাম্যক ধারণা হয়তো কেন্দ্রীয় কংগ্রেসের কাছে নেই। এবং যদি কেউ তাদের ধারণা দিয়ে থাকে, তাদের ইনফরমেশন দিয়ে থাকে, সেই সমস্ত ইনফরমেশন গুলো রং ইনফরমেশন দিচ্ছে, যার ফলে কিন্তু এই রবিশঙ্কর এই বিষয়টি কি বলেছেন একবার শোনাই, তারপর আসছি আলোচনায় ফিরছি। রবিশঙ্কর কি বলেছে শোনাবো। उसका प्रमुख सूत्रधार ये बोल रहा है तो कोई भविष्य था उसका क्या? कोई वैकेंसी नहीं है प्रधानमंत्री के पद की। भाजपा एनडीए की ऐतिहासिक विजय होगी लोकसभा में और बिहार में 40 की 40। জয়দেব বাবুর কাছে আসবো সরাসরি। জয়দেব বাবু, যা সিচুয়েশন, এই মতো অবস্থাতে ইন্ডিয়া জোটের হাল হাকিকাত যেদিকে যাচ্ছে সেই দিকে কি এটা পরিষ্কার হচ্ছে না যে 2024 লোকসভা নির্বাচনে আবারও সেই মসনদে বসছে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এটা কি অবিশ্বাস্য জায়গায় আছে? আর না 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 না, একদমই নয়। তার কারণ হচ্ছে ভারতবর্ষের মানুষ বেসরকারীকরণ এবং মূল্যবৃদ্ধি এবং তার সঙ্গে মধ্যবিত্ত সমাজের মানুষের যে নাভিশ্বাস ওঠা একটা অবস্থা, সংখ্যালঘুদের যে আতঙ্কিত পরিবেশে বেঁচে থাকা এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মানচিত্রে যেভাবে পুঁজিপতিদের আগ্রাসন এবং সমাজে অসাম্য এবং সম্পদের অসাম্য বন্টন, তার জন্য আম জনতা কিন্তু মুখিয়ে আছে মোদির এই অপশাসন থেকে মুক্তির জন্য। তার কারণ আজকে গরিব মানুষ থেকে মধ্যবিত্ত মানুষ সমাজে বেকারত্ব চরমে চলে গেছে 45 বছরের মধ্যে। রাম মন্দির তৈরি হচ্ছে, মানুষের পেটে ভাত নেই, সেখান থেকে সমস্ত রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলো আদানি আম্বানিদের হাতে চলে যাচ্ছে, অথচ সরকারি পদগুলো কিন্তু খালি থাকছে, সেখানে নিয়োগ হচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলছেন, না 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 না, কেন 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 ইন্ডিয়া জোট ছাড়াও
যে আঞ্চলিক দলগুলো আছে তারা কিন্তু কম ক্ষমতাবান নয়। উত্তরপ্রদেশে 80টা আসনে কিন্তু সমাজবাদী পার্টি, পশ্চিমবঙ্গে 42টা আসনে তৃণমূল কংগ্রেস, দাক্ষিণাত্যে ডিএমকে, পশ্চিমে চলে যান ওখানে আছে উদ্ধব ঠাকরে থেকে শুরু করে আপ কেজরিওয়াল উত্তরে, এবং মধ্য ভারতে কিন্তু রয়েছে বাকি বিআরএস এবং বিজেডি। তো এই আঞ্চলিক দলগুলি সর্বত্র যদি লড়াই করে 214-15 কি 230টার মতন আসন আনে, কংগ্রেসের খুব খারাপ হলেও অন্তত যদি আগের বারের মতন 50টা আসনেও গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 272-এর ম্যাজিক ফিগার পাবে। কারণ রাজনৈতিক দলগুলোর জন্য নয়, মানুষ মোদির শাসনতন্ত্রের বিরুদ্ধে। মোদি যেভাবে ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে ডিমনিটাইজেশনের নামে, একেবারে জয়দেববাবু, মোদি শব্দটাই জয়দেববাবু আপনার কাছে আসবো, আপনারই কথা প্রসঙ্গে আসবো। এই যে মোদি শব্দটা আপনি ব্যবহার করছেন, এই মোদি ম্যাজিক কিন্তু বাকি আগে কিছুদিন আগেও এই তিন রাজ্যে ভোট হয়েছে, সেখানে বিধানসভা নির্বাচনে কিন্তু মোদি ম্যাজিকই খেটেছে অদ্ভুতভাবে। তখনও কিন্তু এই যাবতীয় যা সমস্যার কথা আপনি বললেন, এই প্রত্যেকটা সমস্যাই কিন্তু কংগ্রেস ও প্রোপাগান্ডা হিসেবে ইউজ করেছিল প্রচারে যাওয়ার সময়, কিন্তু লাভ কি হলো? লাভ এটাই হলো, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন সমস্ত রাজ্যগুলোতে টোটাল ভোট 10 লক্ষ কিন্তু কংগ্রেস বেশি পেয়েছে বিজেপির থেকে। টোটাল ভোট কিন্তু 10 লক্ষ বেশি পেয়েছে কংগ্রেস। তার মানে কংগ্রেসের কিন্তু ভোট ব্যাংক আছে। কংগ্রেস ঝাড় খেয়েছে যেখানে জাতিগত জনগণনা করবে বলায় ওবিসিদের যে 27% রিজার্ভেশন ছিল, তারা ভাবলো এসসি এসটি ওবিসিদের মধ্যে থেকে যদি এসসি এসটি কে বেশি রিজার্ভেশন দেওয়া হয়, যার জন্য ওবিসিরা মুখ ঘুরিয়ে নিয়েছে। ওবিসিরা যদি মুখ ঘুরিয়ে না নেয়, আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন যে কংগ্রেসকে কিন্তু এসসি এসটিরা ঢেলে ভোট দিয়েছে, বেকার যুবকরা ঢেলে ভোট দিয়েছে, কিন্তু উচ্চ বর্ণের ব্রাহ্মণ আর ওবিসি সম্প্রদায় কিন্তু জাতিগত জনগণনা, যেটা আপনাকে বিহারের ক্ষেত্রে বললাম, সেখান থেকে ওবিসিরা কিন্তু ভয়ের চোটে আসবো। ফিরে এলাম বিরতির পরে। এবার একেবারে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় শুভেন্দু দাস, বিজেপি নেতা। শুভেন্দুবাবু, আপনার কাছেই একদম সরাসরি আসবো। মূলত যা গোপালবাবু আমাদের যা আলোচনার আজ বিষয়, সেই আলোচনার বিষয় হলো একেবারে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে এনডিএ জোটের সঙ্গে হাত মিলিয়ে ফেললেন নীতিশ কুমার, এবং এই নীতিশ কুমারের এই স্ট্র্যাটেজি আজ থেকে নয়, বহুদিন থেকে ইন্ডিয়া এনডিএ এই সব জোট তো হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা আর কতবার বিশ্বাস করবেন? শুভেন্দুবাবু নমস্কার। আমি এই ব্যাপারে বলতে চাই যে নীতিশ কুমার বলে নাই, এই যে জোটটা হয়েছে আঞ্চলিক জোটগুলো, এই জোটে কেউ থাকবে না, এই আঞ্চলিক জোটে কোনো দলই থাকবে না। আর 2024 লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে নরেন্দ্র মোদীজি একাই 400-র ওপর আসন নিয়ে আসবেন, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। শুধু নীতিশ কুমার না, কোনো কুমারই এই জোটে থাকবে না। কথাগুলো শুভেন্দুবাবু আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন, কি বেসিসে এই কথাগুলো বলছেন, এতটা দৃঢ় কি করে? এতগুলো দল মিলে কোনোদিন জোট হতে পারে না প্রথমত। আর এই যে জোটগুলো হচ্ছে, এদের মূল উদ্দেশ্য প্রত্যেকেই এদের মুখ্যমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হওয়ার এদের লক্ষ্য। একটা দেশ পরিচালনা করার মধ্যে এবং দেশ পরিচালনা করতে যে একাগ্রতা বা যে নীতি আদর্শ থাকে, সেটা একমাত্র নরেন্দ্র মোদী এবং তার বিকল্প এখনো ভারতবর্ষে কেউ গড়ে উঠতে পারেনি। আচ্ছা শুভেন্দুবাবু, একটা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছা করছে। একেবারে বলা হয় যে উত্তরপ্রদেশে যে সরকার থাকে সেই সরকারই একেবারে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়, এটা হিস্ট্রি বলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে উত্তরপ্রদেশে তো ইন্ডিয়া জোটের বেশ একটা দৃঢ় জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে কি বলবেন? আমি একটা কথা বলতে পারি অঞ্জন বাবু? হ্যাঁ যাদববাবু, আসবো আপনার কাছে। আমি শুভেন্দুবাবু থেকে আপনার কাছে। না, আমি শুধু এটা বলতে পারি, বিজেপি মুখপাত্র বললেন না যে ইন্ডিয়া জোটের 28টা দল নিয়ে কোনোদিন জোট হতে পারে না, তাহলে কি উনি এনডিএ জোটের
এনডিএ জোটের 38টা পলিটিক্যাল পার্টিকে অসম্মান করলেন, মানে এনডিএ জোটেও কিন্তু 38টা পলিটিক্যাল পার্টি রয়েছে। যদি ইন্ডিয়া জোট এতগুলো পলিটিক্যাল পার্টি নিয়ে জোট করা সম্ভব না হয়, তাহলে এটাও মেনে নিতে হবে এনডিএ জোটে বাকি পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে আসলে গিমিক বা ফুটবল খেলার বল। এটাই কি উনি বলতে চাইছেন? বেশ, আমি উত্তর নেব। শুভেন্দুবাবু থেকে উত্তর নেব। শুভেন্দুবাবু কি বলবেন? শুভেন্দুবাবু কি বলবেন? না, আমি যেটা বলতে চাইছি, এই যে জোটের আপনাদের যে জোট, এই আপনাদের জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে, সেটাই তো আপনারা ঠিক করে উঠতে পারছেন না। আপনারা নিজেদের ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে আপনারা যখন ভোটে লড়েছিলেন তখন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে লড়াইটা করেছিলেন। তাহলে তখন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী বা মুখ্যমন্ত্রীর মুখ ছাড়া যদি আপনি 3টে রাজ্যে বিধানসভা জিততে পারেন মুখ্যমন্ত্রীর মুখ না দিয়ে, তাহলে আজকে ভারতবর্ষে প্রধানমন্ত্রীর মুখ না দিয়ে ভারতবর্ষে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মুখ দিয়ে লড়াই করার প্রয়োজনটা কেন হয়ে পড়বে? বিজেপি তো সবসময় সর্বত্র মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীরও মুখ দিয়ে বা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে লড়াইটা করে না। কিন্তু জয়দেব বাবু, এখানে একটা প্রশ্ন রয়েছে, আমি আসবো শুভেন্দু বাবু আপনার থেকে উত্তর নেব, তার আগে জয়দেব বাবুর কথা প্রসঙ্গে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। আপনি বলছেন যে পদপ্রার্থীর প্রয়োজন হয় না বা কোনো প্রার্থীর মুখের কোনো প্রয়োজন হয় না, মানুষ যখন ভোটটা দেবে তো কাকে দেবে ভোটটা? মূলত একেবারে রাজস্থান বা বাকি যে জায়গাগুলোতে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে যখন একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে প্রজেক্ট করে এক প্রকার বিধানসভা নির্বাচনটা করেছেন এবং মোদীকে বেস করেই কিন্তু সবাই ভোটটা দিয়েছে, এটাও কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের মুখ যদি নির্বাচন কোনোভাবে না হয় বা আপনাদের যদি সত্যি কোনো মুখ না থাকে, পদপ্রার্থী যদি কোনো মুখ না থাকে, জনসাধারণ ভোটটা কাকে দেবে? প্রথম কথা বলি যে তাহলে রাজস্থান এবং ছত্তিশগড়, মধ্যপ্রদেশে মানুষের সঙ্গে ধোঁকা হয়েছে, কারণ আপনার কথা মতন তাহলে প্রত্যেকে মোদীকে ভোট দিয়েছে, তাহলে মোদীর মুখ্যমন্ত্রী। আমার কথা মতো নয় জয়দেব বাবু, স্ট্যাটিস্টিক্স তাই বলছে, আমি বলছি মোদী ম্যাজিক কাজ করেছে। সে মোদী তো মুখ্যমন্ত্রী হয়নি, মোদী তো সর্বরাজ্যে মুখ্যমন্ত্রী হতে পারবে না, তিনি সব জায়গায় নিজেকে প্রজেক্ট করে অন্যকে এগিয়ে দিচ্ছেন, সেটা তার মানে ভোটারদের সঙ্গে এক রকমের প্রতারণা করা। আর দ্বিতীয় কথা বলি, এই বিজেপি দলেই কিন্তু সর্বদলীয় বৈঠকের পরে স্থির করা হয় কে প্রধানমন্ত্রী হবে। যদি মোদীকে মুখ করা হয় তার মানে বাকি শরিক দলগুলোকে হয় অপমান করা হচ্ছে আর নয় তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু যেখানে গণতন্ত্র রয়েছে সেখানে সর্বদা বিরাজমান হতে পারে না। শুভেন্দু বাবু থেকে উত্তরটা নেব। শুভেন্দু বাবু কি বলবেন? উনি যেটা বলছেন যে আমাদের 3টে রাজ্যে বিজেপির মুখ ছিল না, ঠিক আছে, আমাদের সত্যি তো ছিল না শুভেন্দু বাবু, সত্যি তো ছিল না। না, অবশ্যই ছিল না, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ যদি বলা হয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কি আশ্চর্য, এটাও তো প্যারালালি সত্যি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সত্যি মুখ হয়ে থাকে, তিনি যদি নিজেকে প্রজেক্ট করছেন, তাহলে তো জয়দেব বাবুর কথা অত্যন্ত ভ্যালিড পয়েন্ট যে জনসাধারণ তাহলে কাকে, জনসাধারণ কি তাহলে আপনাকে মানে আপনারা কি জনসাধারণকে ঠকাচ্ছেন না? কেন জনসাধারণকে ঠকাবো? আজকে যে কি আশ্চর্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখকে প্রজেক্ট করছেন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী কি করে হয়? আপনাদের দলের নেতা, দলনেতা এলওপি শুভেন্দু অধিকারী প্রত্যেকটা জনসভায় কি করে বলে? আপনাদের নেতারা কি করে বলে মুখ্যমন্ত্রী একসঙ্গে 294টা প্রার্থী হতে পারে না বিধানসভা কেন্দ্রে? তাহলে আপনারা কি করে বলতে পারেন যে মোদী সর্বরাজ্যে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী? বেশ, আমি শুভেন্দু বাবু থেকে উত্তরটা নেব। জয়দেব বাবু, শুভেন্দু বাবুর থেকে উত্তরটা নিতে হবে। শুভেন্দু বাবু বললেন, হ্যাঁ, 294টা সিটে যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়, তাহলে আমরা তার পরিণতি তো দেখতে পাচ্ছি 2021 সালের পর। প্রত্যেকটা পদপ্রার্থী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেকটা যদি বিধানসভা ক্ষেত্রে উনাকে মুখ করা হয়, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি আপনাদের আজকে গোটা শিক্ষা দপ্তর জেলে। আজকে তো আমরা দেখছি যাচ্ছি বিভিন্ন দপ্তর। আমার বলে কিছু নেই, আমি নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক, অতএব আমাকে দয়া করে আপনার দল বলবেন না, আমি যুক্তি তর্কের কথা বলছি। আপনি যেহেতু একেবারে অন্তিম লগ্নের দিকে এসে জুড়িয়েছেন, আমি আরেকবার পরিচয়গুলো করিয়ে দেবো। জয়দেব বাবু মিসকমিউনিকেশন হয়েছে। জয়দেব বাবু মিসকমিউনিকেশন হয়েছে, আরেকবার একটু পরিচয় পর্ব করে নেবো। আমাদের সঙ্গে শুভেন্দু বাবু জুড়ে রয়েছেন মাননীয় গোপাল চন্দ্র রায়, কংগ্রেস নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অরিন্দম সরকার, তৃণমূল নেতা। এবার আপনি কন্টিনিউ করুন। আমি বলবো শুভেন্দু বাবুর থেকে, তারপর আপনার কাছে আসছি গোপাল বাবু। শুভেন্দু বাবু বলুন, শেষ করুন, আপনি যে বিষয়ে বলছিলেন সেটাই কন্টিনিউ করুন। শুভেন্দু বাবু।
উনি যেটা বললেন 294টা সিটে যদি পদপ্রার্থী হয়, আমরা তার পরিণতি এখন দেখতে পাচ্ছি। আপনি ভারতবর্ষে কোনো আমাদের বিজেপির এমএলএ এমপিদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেখাতে পারবেন না, কিন্তু আমরা রাজ্যের নারদা অফিসে তোয়ালে মুড়ে টাকা নিচ্ছে শুভেন্দু অধিকারী, এটা আপনাদের পার্টি অফিস থেকে দেখানো হয়েছে এবং না আপনারাই তো দেখিয়েছেন। তাহলে বিজেপি মিথ্যে কথা দেখায়, তাহলে কি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যাদের আপনারা ইডি সিবিআই দিয়ে তুলে নিয়ে গেছেন প্রমাণ হয়েছে? আপনারা শুভেন্দু অধিকারী তোয়ালে নিয়ে টাকা তোলাটা পার্টি অফিস থেকে দেখিয়েছিলেন, সেই আপনাদের এখন দলনেতা। সেটা কি প্রমাণ হয়েছে? বেশ একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, এবার এক কথায় অঞ্জনের টাইম ফ্রেমের মধ্যে আপনাদেরকে আসতে হবে। আপনাদের প্রত্যেককে 1 মিনিট করে সময় দেবো। প্লিজ জয়দেব বাবু আসবো প্লিজ জয়দেব বাবু, সবাইকে বলছি প্লিজ একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। অরিন্দম বাবু আসবো জয়দেব বাবু একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। প্লিজ এবার সবাইকে 1 মিনিট করে সময় দেবো, সুযোগ দেবো, প্রত্যেকে 1 মিনিট করে সুযোগ পাবেন কথা বলার এবং স্ট্যান্ড পয়েন্ট রাখার। এবার প্রথম সুযোগ দেবো গোপালবাবু, এই সমস্ত বিষয় নিয়ে আপনার ওয়ান লাইনার 1 মিনিট সময় পাবেন, আপনি আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখুন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না। গোপালবাবু বলুন। ইট ইজ প্রুভ যে কংগ্রেস যখন আদবানিজি প্রধানমন্ত্রী ছিলেন 2004 সালে কংগ্রেস শাইনিং ইন্ডিয়াকে ডিফিট দিয়ে ইউপিএ গভর্নমেন্ট এসেছিল। আমরা 10 বছর ক্ষমতায় ছিলাম, ডেভেলপমেন্ট করেছিলাম, কংগ্রেসের নেতৃত্বে ডেভেলপমেন্ট হয়েছে ইউপিএ গভর্নমেন্ট। তাইলে উইদাউট কংগ্রেস উইল গিভ দ্য লিডারশিপ ফর দ্য নেক্সট গভর্নমেন্ট, আমাদের বক্তব্য। আর যেটা ওনারা বলছেন যে তৃণমূল, এটা ঠিক, তৃণমূল কংগ্রেসের সংক্ষেপে বেরিয়ে তৃণমূল হয়েছে। এখন কংগ্রেস দুর্বল আমি বেশ আপনার সময় শেষ, এবার একেবারে সুযোগ দেবো শুভেন্দু বাবুকে। শুভেন্দু বাবু আপনার সময় শুরু হচ্ছে এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, বলুন। দিলেন না, আমি একটা কথাই বলবো অল্প করে, সেটা হচ্ছে যে এই যে জোট তৈরি হয়েছে, এই জোট কোনোদিন সম্ভব না। কারণ আজকে সব জোটগুলো একদিকে হলেও আজকে নরেন্দ্র মোদীকে এটা হারানো সম্ভব না। তার কার্যকলাপ, তার কাজ আর গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মানুষ আজকে দেখছে যে নরেন্দ্র মোদী কি করছে দেশ তথা বিশ্বের কাছে, সেটা আজকে সবকে আলোকিত। তাই এই জোট করে কোনো মতেই নরেন্দ্র মোদীকে হটানো যাবে না, আর এই জোট কোনোদিনই টিকবে না। এই মানুষ এই জোট গ্রহণ করবে না। বেশ এবার একেবারে সুযোগ দেবো, আসবো গোপালবাবু, আপনাকে আরেকবার আমি সুযোগ দেবো। আপনি সময় কম পেয়েছেন, আমি আপনাকে সুযোগ দেবো। একেবারে জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, বলুন। প্রশ্নটা করুন। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আপনার একটা স্ট্যান্ড পয়েন্ট রাখুন এই সমস্ত বিষয়টা নিয়ে, আপনার স্ট্যান্ড পয়েন্ট। দেখুন, নীতিশ কুমার যেটা করেছে সেটা তার রাজনৈতিক এবং রাজনৈতিক দলের বাধ্যবাধকতা। বিহারের রাজনীতিতে নীতিশ কুমারকে টিকে থাকতে গেলে এবং তার ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখতে গেলে কংগ্রেস এবং আরজেডির গ্রাস থেকে নিজেকে স্বতন্ত্রভাবে দাঁড় করিয়ে বিহারের রাজনীতিতে নিজেকে আরো দীর্ঘদিন মুখ্যমন্ত্রী করে রাখার জন্য বিজেপির সঙ্গে যাওয়া ছাড়া তার কোনো অল্টারনেটিভ ছিল না। সেটার জন্য তেজস্বী যাদবের আরজেডি এবং কংগ্রেস নীতিশ কুমারকে রাখতে পারেনি। কংগ্রেসের আরজেডির ভাবা উচিত নীতিশ কুমার কেন চলে গেলেন, নীতিশ কুমারকে দোষ দিয়ে লাভ নেই। বেশ, এবার একেবারে অন্তিম লগ্নে এসে সুযোগ দেবো অরিন্দম বাবুকে। অরিন্দম বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন। অরিন্দম বাবু কন্টিনিউ করুন। আমি এটাই বলবো যে কোনো ব্যক্তিগত বিষয় নয়, আগামী 24-এর নির্বাচন দেশকে একটা ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে, দেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করতে হবে, দেশের যুবকদের কাজের ব্যবস্থা করতে হবে, দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। আর এগুলি করতে গেলে এরকম একনায়কতান্ত্রিক যে নরেন্দ্র মোদী যে সরকার চলছে সেই সরকারকে ফেলতে হবে। যেভাবে মূল্য বৃদ্ধি গ্রাস করছে গোটা ভারতকে, তার হাত থেকে বাঁচতে গোটা ভারতীয় জনগণ ঐক্যবদ্ধভাবে বিজেপি বিরোধী যে কোনো জিনিস থাকবেন তার সাথে নিশ্চয়ই মানুষ, অনেক রাজনৈতিক সচেতন মানুষ ভারতবর্ষের, তারা বিজেপি বিরোধী প্রার্থীদের বেছে নেবেন এবং আগামী দিনে
বিজেপি বিরোধী একটা সরকার তৈরি হবে। আপনার সময় শেষ। এবার একেবারে যেহেতু কম সময় পেয়েছেন, একেবারে গোপালবাবু ওয়ান লাইনারে শেষ করুন প্লিজ, কারণ আমরা একদম অন্তিম লগ্নে চলে এসেছি। গোপালবাবু বলুন। I have got firm conviction যে ইউপিএ গভর্নমেন্টের নাই নির্বাচনের পূর্বে সমস্ত দল ইন্ডিয়ার জোটের তাদের আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে সমঝোতা করে কংগ্রেসের নেতৃত্বে নতুন সরকার গঠন হবে কেন্দ্রে, এটা হলো আমার বিশ্বাস। বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নে এসে আপনাদের চারজনকেই অশেষ ধন্যবাদ ট্রাইব টিভিতে জয়েন করার জন্য, এক কথা অঞ্জনে আসবার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, বলা যেতে পারে এক প্রকার এই ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট যাই জোট হোক না কেন, শেষ কথা বলবে কিন্তু জনতা জনার্দন। তার কারণ 2024 লোকসভা নির্বাচন অতি আসন্ন, এবং এই বিষয় নিয়ে এরকমই টান টান শো দেখার জন্য ট্রাইব টিভিতে নজর রাখতে হবে ঠিক সন্ধ্যে 7টায় এক কথায় অঞ্জনে। নমস্কার।